যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম জিয়ান ওল্ড মুগিকে বলেছিল তুমি আমার টিচারের এক কোনারও যোগ্য না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা আকাশে দেখতে পাই ওল্ড মগু এবং জিয়ানের থান্ডার ক্লাউড পাশাপাশি ছিল। তখন আমরা নিচে দেখতে পাই জিয়ানের বোন চিলিং ফ্লেম চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছিল, যার ফলে আশেপাশের যে জায়গাগুলো ছিল সেগুলো বরফ হয়ে যাচ্ছিল। এভাবে করে প্রত্যেকটা জায়গায় বরফ হয়ে যাচ্ছিল। তখন সাধারণ ফাইটার বলে এত ঠান্ডা পড়ছে কেন, তখন আরেকজন বলি হ্যাঁ এত ভয়ঙ্কর ভাবে ঠান্ডা লাগছে। এদিকে আমরা দেখতে পাই জিয়ানের এক হাতে ছিল বোন চিলিং ফ্লেম এবং অন্য হাতে ছিল গ্লেস ফ্লেম এবং সেই গ্লেস ফ্লেম দিয়ে ফার্নেসের টেম্পারেচারকে কন্ট্রোল করছিল। অন্যদিকে ওল্ড মুগু হেসে জিয়ানকে বলে এখন তুমি তোমাকে জুনিয়র হিসেবে ভাবিও না, আর এখন যদি তোমার ইয়াওচান টিচারও চলে আসে তারপর আমি তাকে সিরিয়াসলি নিব না। তখন জিয়ান বলে এটা তোমার উপর ডিপেন্ড করবে, আর এই ছোট্ট জিনিসের মধ্যে আমার টিচার আসবে এটা টিচারের জন্যই অসম্মানের। এটি বলে জিয়ান তার বোন চিলিং ফ্লেম ছড়িয়ে দিতে শুরু করে এবং এগুলো দেখে সাধারণ ফাইটাররা তো পুরোই অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই জিয়ানের বোন চিলিং ফ্লেম জিয়ানের চারপাশকে একদম ঘিরে রেখেছিল এবং উপর থেকে বোন চিলিং ফ্লেমের ক্রিস্টালও পড়ছিল। তখন মাস্টার জোয়ানি একটা ক্রিস্টাল নিয়ে বলে এটা তো বোন চিলিং ফ্লেম, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ইয়াও চান তার বোন চিলিং ফ্লেমকে এই ছেলেকে দিয়ে দিবে। তখন থার্ড হিলার বা তিয়ানলেজেই বলে এই ছেলে তো তিনটা হেভিলি ফ্লেম কন্ট্রোল করতে একদম মাস্টার, আর এটা থেকেই বোঝা যাচ্ছে এটা ইয়াও চানের ডিসাইপল। অন্যদিকে সাধারণ ফাইটাররা এগুলো দেখে উঠে দাঁড়ায় এবং বলে জিয়ান যে হেভিলি ফ্লেমের এই প্রসেসটা করছে এটা সাধারণ মানুষদের জন্য একদম অনেক ডিফিকাল্ট, কারণ জিয়ান তিনটা হেভিলি ফ্লেমকে একসাথে করছে। অন্যদিকে একজন মেয়ে বলে এই ছেলে অনেকটাই লাকি তাই না। তারপর চাইংরা সে জায়গা থেকে একটু দূরে চলে এসেছিল। তখন ওল্ড মুগো বলে ড্যাম আগে বা পরে এই ছেলের সবগুলো হেভিলি ফ্লেম আমি নিয়েই ছাড়বো। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যে বোন চিলিং ফ্লেমকে কালেক্ট করতে শুরু করে দিয়েছিল, যার ফলে আশেপাশে থাকা যে ছড়িয়ে পড়া বোন চিলিং ফ্লেম ছিল সেটি জিয়ানের হাতে চলে আসে এবং সাথে জিয়ান আরো দুইটি হেভিলি ফ্লেম বের করে ফেলে। তখন দুইটি হেভিলি ফ্লেম আর একটি বোন চিলিং ফ্লেম একসাথে করতে থাকে, যার ফলে সেই ফ্লেমগুলোর মধ্যে থেকে অনেক ভয়ঙ্কর ওয়েভ বের হতে শুরু করে এবং বের হতে সেগুলো একদম পুরো স্টেডিয়ামে ছড়িয়ে যায়। এভাবে করে সেই প্রসেসটা চলতে থাকে এবং কিছু সময়ের মধ্যে জিয়ান সেই তিনটা হেভিলি ফ্লেমকে একসাথে করে ফেলে। তারপর জিয়ান ফার্নেসের ঢাকনা সরিয়ে দিয়ে সেইখান থেকে পিলটা বের করে ফেলে এবং সেই পিলের মধ্যে তিনটা হেভিলি ফ্লেম দিয়ে দেয়। এটি দিয়ে ওলবঙ্গ অবাক হয়ে যায় এবং বলে এই ছেলে কি করতে চাইছে। অন্যদিকে এটি দেখে মাস্টার জন কংজি বলে তোমার কি মনে আছে এটা যেখানে ইয়াওচে নিট গ্রেডের এলেক্সার রিফাইন করার সময় একদম পুরাই ক্রেজি কাজ করেছিল। তখন মাস্টার জন কংজি বলে তুমি কি ইয়াওচেনের সেই অদ্ভুত স্পেশাল মেথডের কথা বলছো যে টেকনিকটা ছিল ইয়াওচেনের লাইফের সবচেয়ে সিক্রেট স্যাটিসফাইং টেকনিক। তখন মাস্টার জনি বলে তাই তো দেখছি এই ছেলে তো ইয়াওচেনের সকল স্কিলই শিখে ফেলেছে প্রায়। তাই জন কংজি তুমি কি ভাবছো আগে যা হয়েছে এই সময় কি সেইটাই হবে। তখন মাস্টার জন কংজি কিছু বলে না। অন্যদিকে আমরা সংকিংকে দেখতে পাই যে হেসে বলে আমি জানি তুমি অনেক দূরে চলে এসেছো কিন্তু তুমি এই হিট সহ্য করতে পারবে না, তাই এই হিটের জন্য আগে বা পরে তুমি তোমার পিলকে নিজেই তুমি ডিস্ট্রয় করে দেবে। তখন যার মনে মনে বলে এই পিলকে আমাকে ভালোভাবে ব্যালেন্স করতে হবে কারণ এটা করা অনেকটাই ডিফিকাল্ট, কারণ যদি আমি একটা ভুল করি তাহলে এই পিলের স্পিরিচুয়াল এনার্জি পুরো পিলকেই নষ্ট করে দেবে। আর এখন সময় চলে এসেছে জেড স্পিরিট পিলকে ইউজ করার। তখন জিয়ান দুইটি পিল বের করে সেই পিলের মধ্যে দিয়ে দেয়, যার ফলে মেইন পিলের মধ্যে দুইটি পিল অ্যাবজর্ব হয়ে যায় এবং সাথে সাথে মেইন পিলের মধ্যে কিছু সাইন তৈরি হতে শুরু করে দিয়েছিল। তারপর জিয়ান আবার সময় নষ্ট না করে তার হাত কেটে ফেলে এবং হাত থেকে তার ব্লাড বের করে সেই পিলের মধ্যে দিয়ে দেয়, আর এটা ছিল ব্লাড স্যাক্রিফাইস টেকনিক। তখন জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে সেই পিলের মধ্যে থাকা সবগুলো এনার্জিকে আবার একসাথে করতে শুরু করে, যার ফলে চারপাশের অরাগুলো পিলকে কভার করে ফেলে এবং সেই পিলের মধ্যে যে সাইনগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে যায়। তারপরে সেই পিলের মধ্যে থেকে ভয়ঙ্কর রেড ওরা আকাশের উপর উঠতে শুরু করে এবং থান্ডার ক্লাউডের সাথে লেগে যায়। থান্ডার ক্লাউড থেকে নিচে থাকা ফাইটাররা বলে দেখো দেখো থান্ডার ক্লাউডের কালার মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন থান্ডার ক্লাউড থেকে আরেকটা কালার বের হয়ে যায় এবং এটি থেকে পয়জন গার্লরা এবং সাধারণ ফাইটার তো পুরোই অবাক হয়ে যায় এবং আমরা থান্ডার ক্লাউডের মধ্যে তখন দেখতে পাই যে তখনও থান্ডার ক্লাউডের মধ্যে থেকে ঠান্ডার চমকাচ্ছিল। এটি থেকে চাইং অবাক হয়ে বলে থান্ডার ক্লাউড চারটা কালারে আপগ্রেড হয়ে গিয়েছে। এটি থেকে ওলমুগু বলে ড্যাম এটা তো পুরাতন টেকনিক, এই সিক্রেট টেকনিকটাও এই বুদ্ধা ইয়াওচান এই ছেলেকে শিখিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার হ্যান্ড সাইন চেঞ্জ করে এই পিলটা রিফাইন করছিল এবং হ্যান্ড সাইন চেঞ্জ করে দেখে মনে হচ্ছিল আমাদের মাস্টার ইয়াওচানই এই পিলটা রিফাইন করছে, যার ফলে আমরা জিয়ানের মধ্যে টিচার ইয়াওচানকে দেখতে পাচ্ছিলাম। তারপর জিয়ান আবার সেই পিলের অরা উপরের দিকে ছেড়ে দেয় এবং সেই অরা একদম ঠান্ডার ক্লাউডের মধ্যে চলে যায়। সাথে সাথে ঠান্ডার ক্লাউডের মধ্যে আরেকটা কালার তৈরি হয়ে যায় এবং ঠান্ডার ক্লাউডের চারপাশে ঠান্ডার গুলো চমকাতে শুরু করে। এদিকে মাস্টার জন কংজি জুয়ানি এবং তিয়ানলে যে বলে 5টা কালারের ঠান্ডার ক্লাউড। এদিকে সাধারণ ফাইটাররা এটি দেখে তো পুরোই অবাক হয়ে যায় এবং একজন বলে জিয়ান তো পুরোপুরি একদম মিরাকেল ঘটিয়ে দিয়েছে, আর একজন ফাইটার বলে জিয়ান তুমি হ্যাকার তুমি চালিয়ে যাও কাম অন জিয়ান আমরা আছি। এটি বলে জিয়ানের নামে স্লোগান দিতে থাকে। এগুলো থেকে পটকা জিয়াও খুশিতে উঠে যায় এবং বলে জিয়ান তুমি এগিয়ে যাও। তারপর আমরা চাউইংকে দেখতে পাই যে অবাক হয়ে বলে তাহলে জিয়ান অবশেষে এইটাতে সাকসেসফুল হয়ে গিয়েছে। অন্যদিকে মাস্টার জোয়ানি জিয়ানকে বলে এরপর তুমি নিজেকে যত উপরে নিয়ে যাবে সবকিছু তোমার উপর ডিপেন্ড করছে। তারপর মাস্টার জোয়ানি ঠান্ডার ক্লাউডের দিকে তাকাই, তখন জিয়ানের ঠান্ডার ক্লাউড বেশি বড় ছিল এবং ওল্ড মোগোর ঠান্ডার ক্লাউড ছোট ছিল এবং এভাবে করতে করতে জিয়ানের ঠান্ডার ক্লাউড অনেক
অনেক বড় হয়ে যায় এবং ওল্ড মগু থান্ডার ক্লাউড সেখান থেকে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। সেই থান্ডার ক্লাউড অনেক বড় হয়ে গিয়েছিল এবং থান্ডার ক্লাউড থেকে অনেক প্রেসার অরায় এবং ঠান্ডার চারদিকে চমকাচ্ছিল, যার ফলে সাধারণ ফাইটাররা ঠিক মতো বসেও থাকতে পারছিল না এবং তখন সাধারণ ফাইটাররা বলে এখানে কি হচ্ছে। তারপরে সেই থান্ডার ক্লাউডের মধ্যে থেকে অনেক ভয়ঙ্কর ঠান্ডার ডিভাইসের উপর পড়ে যায়, যার ফলে সেই ডিভাইস থেকে ঠান্ডার গুলো চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছিল, কারণ এই ঠান্ডার অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে সেই ঠান্ডার ডিভাইস ওই ঠান্ডারকে অ্যাবজর্ব করতে পারছিল না। ঠান্ডার ডিভাইসের মধ্যে অনেক প্রেসার পড়তে শুরু হয়ে গিয়েছিল। এগুলো দেখে জিয়ান চারপাশ ভালো করে দেখতে থাকে। তারপর কিছু ঠান্ডার বাকিগুলো ঠান্ডার ডিভাইসের উপর পড়ে। এর দিকে সাধারণ ফাইটার তো পুরোই অবাক হয়ে যায় এবং বলে আমার মনে হয় না ঠান্ডার ক্লাউড একসাথে হয়ে যাওয়ার পর এই ঠান্ডার প্রোটেকশন ডিভাইস সহ্য করতে পারবে। তারপর আমরা মেইন ঠান্ডার ডিভাইসকে দেখতে পাই যে ঠান্ডারের ফলে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। তারপর জিয়ান সেটি দেখেই যাচ্ছিল, কিন্তু তখনই ঠান্ডার ক্লাউড থেকে আগের চেয়ে অনেক ভয়ঙ্কর ঠান্ডার ডিভাইসের উপর পড়ে যায়, যার ফলে ঠান্ডার ডিভাইস ক্র্যাক হতে শুরু করে। এটি দেখে ওল্ড মুখো হাসতে শুরু করে এবং বলে এই 5 কালার পিল এতটাও সহজ না যেটি তুমি সহজেই নিতে পারবে, এখন শুধু ওয়েট করো তোমার মৃত্যুর জন্য। তারপরে আমরা দেখতে পাই চাওয়িং এবং সাধারণ ফাইটাররা পুরাই ভয় পেয়ে গিয়েছিল। তখন মাস্টার জন কংজি চিন্তিত হয়ে উঠতে দেয় এবং বলে ঠান্ডার ডিভাইস দেখছি যে অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে এবং একটু একটু করে পুরোটাই প্রায় ড্যামেজ হয়েই গিয়েছে, কিন্তু বর্তমানে জিয়ানের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ দিয়ে বিল ঠান্ডারকে ধরা একদম পুরাই অসম্ভব। তখন আমরা দেখতে পাই ঠান্ডার ডিভাইস আরো ক্র্যাক হতে শুরু করে দিয়েছিল। এর দিকে পর্যটনকাল চিন্তিত হয়ে যায় এবং জিয়ানকে বলে জিয়ান তাড়াতাড়ি সেখান থেকে চলে আসো, কারণ ঠান্ডার ডিভাইসের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, এটি যখন তখন ভেঙে পড়তে পারে। এর দিকে মাস্টার জনিও একটু চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে একদম বিন্দাস স্টাইলে সেই ঠান্ডার ডিভাইস এবং পিলকে কন্ট্রোল করেই যাচ্ছিল। এটি থেকে পর্যটনকাল জিয়ানের জন্য অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে মাস্টার জন কংজি এবং মাস্টার তিয়ানলেজি অনেকটা টেনশনে পড়ে গিয়েছিল। তখন মাস্টার তিয়ানলেজি বলে এই ছেলের কি উচিত না এখন পিছনের দিকে ব্যাক করা। তারপর আমরা দেখতে পাই আবার ঠান্ডার ক্লাউডের মধ্যে থেকে সেই ঠান্ডার ডিভাইসের উপর পড়ে, যার ফলে আশেপাশে যে ঠান্ডার ডিভাইস গুলো ছিল সেগুলো এক এক করে ভাঙতে শুরু হয়ে যায়। তার কিছু সময় পরে আবার যে মেইন ঠান্ডার ডিভাইস ছিল সেটিও ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে মাস্টার জন কোয়াংজি পয়জনকাল এবং সাধারণ ফাইটাররা ভয় পেয়ে যায় এবং ঠান্ডার ডিভাইস ভেঙে গিয়েছে। অন্যদিকে আমরা ওলমুগোকে দেখতে পাই যে হাসতে শুরু করে দিয়েছিল এবং ওলমুগো বলে আমি তো এইটাই দেখতে চেয়েছিলাম, কারণ বর্তমানে তোমার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথে 5 কালারের এলেক্সার বা পিল তুমি কিভাবে নিতে পারো সেটা আমার দেখার অনেক আগ্রহ ছিল। এটি শুনে যেন কিছু মনে করে না এবং ঠান্ডার ক্লাউডের দিকে তাকাই এবং ঠান্ডার ক্লাউডের মধ্যে অনেক বিজলি চমকাচ্ছিল এবং তখনই সেই ঠান্ডার থেকে তৈরি হয়েছে পার্পল কালারের ঠান্ডার ড্রাগন। এটি দেখে জিয়ান ভয় পেয়ে যায় এবং আমরা অন্যদিকে দেখতে পাই ঠান্ডার ড্রাগন সে আকাশের উপর উঠতে শুরু করে দিয়েছিল এবং আকাশের উপর উঠে এক জায়গায় দাঁড়িয়ে যায়। তারপর ঠান্ডার ড্রাগন ছোট্ট একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সাধারণ ফাইটার এবং বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। ওখানে ঠান্ডা ড্রাগন অনেক ভয়ঙ্কর ভাবে একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সাধারণ ফাইটাররা তো একদম পুরো চমকে ওঠে এবং সেইখান থেকে উঠে পালাতে শুরু করে। এগুলো থেকে পয়জনকাল মাস্টার তিয়ান এবং জিয়ানের কাছে যেতে শুরু করে এবং পয়জনকাল বলে জিয়ান, কিন্তু অন্যদিকে ঠান্ডা ড্রাগন অনেক স্পিডে জিয়ানের কাছে চলে এসেছিল এবং হা করে জিয়ানকে খেয়ে ফেলার একদম পুরাই দ্বার প্রান্তে ছিল। এটি থেকে তো পয়জনকালরা আরো ভয় পেয়ে যায়। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং ডেমন পাপেটকে বের করে ফেলে এবং ডেমন পাপেটকে বলে যাও তুমি। তখন ডেমন পাপেট অনেক স্পিডে ঠান্ডা ড্রাগনের কাছে চলে যায় এবং ঠান্ডা ড্রাগনকে নিচে আসতে বাধা দিতে শুরু করে, যার ফলে সেখানে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের সাথে সাথে সেখানকার ওরাগুলো চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। উপর দিকে ঠান্ডা ড্রাগন তার ঠান্ডার প্রেসার দিয়ে ডেমন পাপেটকে নিচে ফেলতে চাচ্ছিল, কিন্তু ডেমন পাপেটও নিচে যাচ্ছিল না এবং ড্রাগনের ঠান্ডার গুলোকে অ্যাবজর্ব করতে থাকে, যার ফলে সেখান থেকে আবার ঠান্ডার চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং যেখানে সেখানে ঠান্ডার অ্যাটাক করে। এটার জন্য সাধারণ ফাইটার অনেক বিপদের মধ্যে পড়ে যায়। এটি থেকে গ্রেট 3 জন ইল্ডার গ্রাউন্ডে চলে আসে এবং 3 জন তাদের পাওয়ার ইউজ করে সেই গ্রাউন্ডের উপরে গোল্ডেন কালারের একটা শিল ক্রিয়েট করে ফেলে, যার ফলে সেই ঠান্ডার গুলো নিচে যেতে পারে না। অন্যদিকে আমরা ডেমন পাপেটকে দেখতে পাই যে ভালো করে ঠান্ডার ড্রাগনকে ধরে রাখতে পারছিল, কিন্তু ঠান্ডার ড্রাগন তখনই একটা ভয়ঙ্কর ভাবে হুঙ্কার ছাড়ে। এই সুযোগে ডেমন পাপেট ঠান্ডার ড্রাগনের পাওয়ার ইউজ করে তার লেভেলকে আপগ্রেড করে ফেলে। এটি থেকে জিয়ান ডেমন পাপেটকে বলে যেহেতু তোমার লেভেল আপগ্রেড হয়ে গিয়েছে তাহলে এই সময় এই কাহিনী শেষ করা যাক। এটি বলে জিয়ান ডেমন পাপেটকে অর্ডার দেয়, যার ফলে ডেমন পাপেট সেই ঠান্ডার ড্রাগনকে উপরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ঠান্ডা ড্রাগনও কম কি, ঠান্ডা ড্রাগন তার প্রেসার অ্যাটাক দিয়ে ডেমন পাপেটকে নিচে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ডেমন পাপেট ঠান্ডা ড্রাগনের প্রেসারকে উপেক্ষিত করে ঠান্ডা ড্রাগনকে উপরে নিয়ে যেতে শুরু করে। ডেমন পাপেট এত স্পিডে নিয়ে যাচ্ছিল যে ঠান্ডা ড্রাগনের বডিকে ডিস্ট্রয় করে ঠান্ডা ড্রাগনের একদম পুরো বডিকে ডিস্ট্রয় করে দেয় এবং ঠান্ডা ড্রাগন ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে সেখানে যে ডার্ক কালারের মেঘ ছিল সেগুলো রিমুভ হতে শুরু হয়ে যায়, যার ফলে সাধারণ ফাইটাররা অনেকটাই টেনশন মুক্ত হয়ে যায়। এটি দেখে তো গ্রেট ইল্ডার চাইংরা এবং ওল্ড মুগু অবাক হয়ে যায় এবং হা করে দেখতে থাকে এবং পয়জনকালরা অনেকটা টেনশন মুক্ত হয়ে যায় এবং খেলার মধ্যে দেখতে পাই আমাদের ডেমন পাপেটকে যার লেভেল আপগ্রেড হয়ে গিয়েছিল। এটি দিকে সাধারণ ফাইটাররা একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ তারা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং আহত হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ডেমন পাপেটের লেভেল আপগ্রেড হয়ে যাওয়ার কারণে ডেমন পাপেটের বডির শেপ এবং কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছিল এবং ডেমন পাপেটের বডিতে কিছু ঠান্ডারের চিহ্নও ছিল। এগুলো দেখে ওল্ড মুগু বলে ড্যাম এটা কি হয়ে গেল। তারপর 3 জন বিগ ইল্ডাররা তাদের নিজের জায়গায় চলে আসে। তখন থার্ড ইল্ডার বা তিয়ানলেইজেই বলে এই ছেলেকে আর কি বলবো, এই ছেলের যে ডেমন পাপেট আছে এই ছেলের ডেমন পাপেট ঠান্ডার গুলোকে অ্যাবজর্ব
হেল্প করে তার লেভেল বাড়িয়েছে এবং এরকম কিছু দেখেছিলাম এনশিয়েন্ট টাইমের ডিস্ট্রাকশনের সময়। এদিকে মাস্টার জনি আস্তে আস্তে বলে ইয়াও চ্যান, তোমার শিষ্য তোমার মতোই অতুলনীয়, যেমনটা তুমি আগে ছিলে। তুমি যদি আজকে এখানে থাকতে তাহলে তুমি এগুলো দেখে অবশ্যই প্রাউড ফিল করতে। তারপর জেন হাতে পিল নিয়ে বলে, টিচার আপনি আগে যে পথে গিয়েছেন আমিও সেই পথেই যাচ্ছি এবং আপনি আমাকে যে পথে যেতে বলেছেন আমিও সেই পথেই যাচ্ছি এবং আমি এখন বুঝতে পারছি আপনি যে পথ পার করে এসেছেন এই পথটা কতটা ডিফিকাল্ট ছিল। আপনি বলেছিলেন কাল্টিভেশনের যে রাস্তা সেটা শেষ হয় না। আমার মনের মধ্যে শুধু একটা আলো ছিল এবং সেই আলোর পথ দিয়ে আমাকে আগে যেতে হতো। এটাই হলো সেই সময়। আমি আপনার শিষ্য হয়ে আপনার সম্মানকে কখনোই নিচে নামতে দেখতে পারি না। সাথে অনেক বছর পার হয়ে গিয়েছে কিন্তু আপনার এই ছোট্ট ছেলে আপনাকে কখনো ভুলে থাকতে পারেনি। তারপর জেনে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং চারদিকে তাকায় এবং চারদিক দেখে বলে, টিচার আপনার এখানে অনেক পুরনো ফ্রেন্ড রয়েছে এবং এত বছর পার হয়ে গিয়েছে কিন্তু তারা আপনাকে এখনো ভুলতে পারেনি। তারা আপনাকে অনেক মিস করে এবং সবচেয়ে বেশি মিস করি আমি। তারপর জেনে আকাশের দিকে তাকায় এবং বলে, অনেক মিস করি টিচার আপনাকে। তখন আমরা জেনার সামনে টিচারের একটা মেমোরি দেখতে পাই। তার কিছু সময় পরের সিন দেখতে পাই যেখানে মাস্টার জং কংজি বলে, সবার সম্মানের সাথে ঘোষণা করছি যে আমাদের পিল টাওয়ারের কম্পিটিশনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে জিয়ান। এডিশনে তো সাধারণ ফাইটাররা অনেক খুশি হয়ে যায় এবং জিয়ানের নামে স্লোগান দিতে শুরু করে এবং তারা বলে, ইয়েস জিয়ান, ওয়েল ডান জিয়ান। এই খুশিতে বিয়ার কিং দাঁড়িয়ে যায় এবং বলে, তোমরা কি দেখেছো আমার ব্রাদার উইন হয়েছে। তখন আমাদের পটকা জিয়া বলে, তোমার দিকে তাকাও, তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি মনে হয় কখনো পৃথিবী দেখোনি। এটি বলে আমাদের দুষ্টু যে মেয়েদের মতো ওইটা করে আর সেটা আপনারা দেখতেই পারছেন। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে খুশিতে এদিক ওদিক তাকাচ্ছিল। তখন মাস্টার জন কংজি বলে, জিয়ান যেহেতু তুমি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছো এবং এটার মধ্যে দিয়েই তুমি আমাদের পিল টাওয়ারের জায়ান্ট ক্যান্ডিডেটের সিট পেয়ে গিয়েছো, সাথে চ্যাম্পিয়নের প্রাইজ হিসেবে এনশিয়েন্ট টাইমের সোল কাল্টিভেশন মেথডের স্ক্রল তোমাকে দিয়ে দেওয়া হলো। তখন জিয়ান সেটি নিয়ে নেয় এবং স্পেস স্টোরি রেগের মধ্যে রেখে মাস্টার জন কংজিকে গ্রেট করে বলে, থ্যাংক ইউ প্রেসিডেন্ট। তখন মাস্টার জন কংজি বলে, 2 দিন পর স্টার রিয়েলম ওপেন হবে এবং এখানকার মধ্যে যে টপ 10 ফাইটার আছে তারাই এই স্টার রিয়েলমের মধ্যে যেতে পারবে। তাই সকল ফাইটারদের এখনো সুযোগ আছে টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে আসা এবং আসলে পারি তোমরা যেতে পারবে স্টার রিয়েলমের মধ্যে এবং সাথে স্টার রিয়েলমের মধ্যে যে তোমরা নিতে পারবে লেজেন্ডারি 3000 বার্নিং ফ্লেমকে। এটা শুনে যান মনে মনে বলে, ফাইনালি আমি সেই লেজেন্ডারি 3000 বার্নিং ফ্লেমকে দেখতে পারবো। অন্যদিকে এটি শুনে ওল্ড মুগু হাসতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল টাওয়ারের হেডকোয়ার্টার দেখতে পাই যেখানে জিয়ানরা চলে এসেছিল এবং জিয়ান প্রেসিডেন্টকে গ্রিট করে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছ তিনি হলো প্রেসিডেন্ট জোয়ান ই। তুমি তাকে আন্ট বা আন্টি জোয়ান বলেও ডাকতে পারো। তোমার টিচারের সাথে জোয়ানের কি সম্পর্ক ছিল সেটা অন্যরকম বিষয়। তখন মাস্টার জোয়ানি জন কংজিকে থামিয়ে দেয় এবং বলে, আরে তুমি কি নিয়ে কথা বলছো। এদিকে জিয়ান বলে, কাহিনী কি, এরকম রিয়াকশন করলো কেন, টিচার এবং এনার মধ্যে কোনো কিছু ছিল নাকি। তখন জিয়ান গ্রিট করে বলে, আন্ট জন আমি জিয়ান। এটা শুনে জোয়ানি একটা মুচকি হাসি দেয় এবং হুম বলে। তারপর মাস্টার জন কংজি বলে, আমার এই পাশে যাকে দেখতে পাচ্ছ তার নাম হলো প্রেসিডেন্ট তিয়ান লেজি। তখন তিয়ান লেজি বলে, এই পিল্টারের কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপর মাস্টার জন কংজি বলে, এখন আমরা মেইন কথায় ফিরে আসি। আমরা 2 দিন পর স্টার রিয়েলমের মধ্যে যাবে এবং সেই স্টার রিয়েলম আমরাই ক্রিয়েট করেছি 3 জন মিলে এবং সেই স্টার রিয়েলমের মধ্যে আমরা 3000 বার্নিং ফ্লেমকে সিল করে রেখেছি। তখন মাস্টার জনি বলে, আমরা এটা নিয়ে অনেক চিন্তিত রয়েছি কারণ সোলার যদি সেই 3000 বার্নিং ফ্লেমকে না নিতে পারে তাহলে তার উপরে থাকা সিলকে ডিস্ট্রয় করে দেবে, যার ফলে 3000 বার্নিং ফ্লেম যদি একবার মুক্ত হয়ে যায় তাহলে পিল্টারের কি অবস্থা হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তখন মাস্টার জন কংজি বলে, যখন থেকে স্টার রিয়েলম ওপেন হয়ে যাবে তারপর থেকে আমরা বাইরে থেকে স্টার রিয়েলমকে মেইনটেইন করার চেষ্টা করব। এই জন্য আমরা সেখানে যেতে পারবো না, তাই তোমাদেরকে আমরা ইনভাইট করেছি। আশা করছি তোমরা একসাথে হয়ে কাজ করবে আর মুগি যদি সেখানে উল্টাপাল্টা কোনো কাজ করে তাহলে তোমরা তাকে আটকাবে। আমি তোমাদেরকে একটা জেট পিস দিচ্ছি এবং মগু যদি 3000 বার্নিং ফ্লেমের সেলকে ডিস্ট্রয় করতে চায় তাহলে অবশ্যই তাড়াতাড়ি এই জেট পিসকে ডিস্ট্রয় করে দেবে, যার ফলে আমাদের পিল্টারে যে কোনো একজন স্ট্রং পারসন সেই স্টার রিয়েলমের মধ্যে চলে যাবে তোমাদেরকে সাহায্য করার জন্য। তখন মাস্টার তিয়ান লিজি বলে, স্টার রিয়েলম অনেক কাছে চলে এসেছে এবং আমাদের পিল্টারের ভবিষ্যৎ তোমাদের উপরেই নির্ভর করছে। তখন মাস্টার জন কংজি বলে, নিরাপত্তার জন্য জিয়ান আজকে থেকেই আমাদের পিল্টারের মধ্যে থাকবে একদম বিনা টেনশনে, যাতে জিয়ানের ব্রেনে চাপ না পড়ে। তখন জিয়ান বলে, আপনাদের 3 জন প্রেসিডেন্টকে অনেক অনেক ধন্যবাদ। তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল্টারের একটি রুমের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান, পয়জন গাল এবং জিয়া আসে। তখন দুষ্টু জিয়া এসে সেখানে তাকাতে শুরু করে দিয়েছিল। তখন আমাদের দুষ্টু জিয়া বলে, এই পিল্টার তো অনেক ইমপ্রেসিভ, পিল্টারের মধ্যে কোথায় ডিলিশিয়াস পিল লুকিয়ে রেখেছে সেটা তো আমি জানি না, কিন্তু টেনশন নেই আমি সেগুলো বের করেই ফেলবো। তারপর জিয়ান গ্লাসে পানি নিয়ে বসে পড়ে এবং পয়জন গালকে বলে, তোমরা এখানে কিভাবে আসলে, আমি একজনকে মেসেজ করতে যাচ্ছিলাম যে যাতে তোমাদেরকে একটা মেসেজ দেয় এবং এখানে আসতে। তারপর পটকা জিয়া লাফাতে লাফাতে জিয়ানের কাছে এসে বলে, আমি তোমাকে পিল সম্পর্কে জিজ্ঞেস করতে আসছিলাম। আর আরেকটা কথা, আমি তোমাকে 3000 বার্নিং ফ্লেমকে নিতে সাহায্য করতে পারি। আমি তোমাকে এটা বলতে পারি যে আমার সাহায্য ছাড়া 3000 বার্নিং ফ্লেমকে নেওয়ার চান্স তোমার জন্য একদম জিরো। এটি বলে জিয়ার আইকনিক মুখ ভাঙানো শুরু হয়ে যায় এবং এটি শুনে জিয়ান অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলে, তুমি কি বলতে চাচ্ছ? তারপর আমাদের জিয়া বলে, এই 3000 বার্নিং ফ্লেম এখন বর্তমানে
বর্তমানে অনেক বেশি পাওয়ারফুল, কারণ এই ফ্লেমকে পিল টাওয়ারের যে জায়ান্ট 3জন ইল্ডার আছে তারাও কিছু করতে পারবে না। তুমি কি মনে করছো ইনার কলেজের মধ্যে থাকা ফলেন আর্ট ফ্লেমকে তুমি যেভাবে নিয়েছিলে 3000 বার্নিং ফ্লেমকে তুমি সেভাবে নিতে পারবে? তখন জিয়ান বলে আমি কি করতে পারি। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে তার কাজ করছিল, মানে পিল কোথায় আছে সেটা খুঁজে বের করছিল। তখন আমাদের পডকাস্ট দিয়ে বলে অবশ্যই আমার কাছে সলিউশন আছে, কিন্তু তার আগে আমাকে প্রমিস করতে হবে যে বেয়ার কিং প্রতিদিন তোমার কাছে যে মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আসবে তোমাকে সেগুলো আমার জন্য রিফাইন করতে হবে, যাতে আমি টেস্টি পিল খেতে পারি। তখন জিয়ান বলে এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, বেয়ার কিং ব্রাদার যে যে মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আসবে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে রিফাইন করে দিব। আর এখনকার জন্য এটা নাও। এর দিকে তো জিয়ার মুখে একদম পানি চলে এসেছিল। জিয়া সেটি নিতে যাবে কিন্তু তখনই জিয়ান ব্যাক করে নেয়। তখন জিয়া বলে এটা তুমি কি করছো? তখন যে পিলের জন্য কারাকারি শুরু করে দেয় এবং বলে তাড়াতাড়ি আমাকে এই পিলটা দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, আমি কোনো কথাই শুনতে চাই না। তারপর জিয়ান পিলের বোতলটি দিয়ে দেয় এবং জিয়া পটকা একদম চট করে নিয়ে চট করে বের করে চট করে খেয়ে ফেলে। তারপর জিয়া চটকি বাজায় এবং 3000 বার্নিং ফ্লেমের ছোট ভার্সন তৈরি করে ফেলে। এর দিকে তো জিয়ানের চোখ কপালে উঠে যায়। তখন আমাদের পটকা জিয়া বলে আমি লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্ল সিস্টারের কাছে শুনেছিলাম তোমার এই 3000 বার্নিং ফ্লেম সম্পর্কে, তুমি নাকি এটার জন্য স্টার রিয়েলমে ট্রাভেল করেছিলে। আর এখন তুমি যে 3000 বার্নিং ফ্লেমকে দেখতে পাচ্ছ মেইন 3000 বার্নিং ফ্লেম একবারে এরকমই। তখন জিয়ান বলে হ্যাঁ 3000 বার্নিং ফ্লেমকে যেমনটা দেখেছিলাম এটা তারই একদম ছোট ভার্সন। তারপর জিয়া বলে যখন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম তারপর আমি আমার ক্ল্যানে ফিরে গিয়েছিলাম এবং সেখানে আমি জিজ্ঞেস করি 3000 বার্নিং ফ্লেম সম্পর্কে। আর এই হ্যামলে ফ্লেম যখন জন্ম নিয়েছিল তখন তার কাছে স্পিরিচুয়াল বুদ্ধিমত্তা ছিল, যার ফলে এই বার্নিং ফ্লেমকে বশ করা অন্যদের কাছে একবারেই অসম্ভব। সাথে এটা কি তুমি জানো এই 3000 বার্নিং ফ্লেমের যে শেপ বা আকারটা আছে সেটা আমাদের ক্ল্যানের মতো কেন? এটার কারণ হলো 3000 বার্নিং ফ্লেম আমাদের ফ্যামিলির মধ্যেই বেড়ে উঠেছে। এটি শুনে জিয়ানের পানি খাওয়া আটকে যায় এবং বলে তুমি কি বললে? তখন জিয়া বলে যখন 3000 বার্নিং ফ্লেম একবারে ছোট এনার্জি অবস্থায় ছিল তখন আমাদের ক্ল্যানের একজন সিনিয়র এটাকে খুঁজে বের করে এবং সেই সিনিয়রে 3000 বার্নিং ফ্লেমকে বড় করে এবং তার গায়ে একটা ড্রাগনের চিহ্ন রাখে। এই কারণে 3000 বার্নিং ফ্লেমের যে বডির আকার সেটা আমাদের ক্ল্যানের মতো। এখন জিয়ান বলে 3000 বার্নিং ফ্লেম যদি তোমাদের ক্ল্যানের হয়ে থাকে তাহলে পিল টাওয়ার কেন 3000 বার্নিং ফ্লেমকে সিল করে রেখেছে? তখন জিয়া বলে এটার কারণ হলো হঠাৎ করে আমাদের সিনিয়র গায়েব হয়ে যায়, যার ফলে 3000 বার্নিং ফ্লেম মুক্ত হয়ে যায় এবং অনেক বছর ঘুরতে ঘুরতে এখানে চলে আসে, যার ফলে পিল টাওয়ার 3000 বার্নিং ফ্লেমকে সিল করে ফেলে। এটুকু জানার পর থেকে এরপরে কি হয়েছে সেগুলো আমি জানি না। তখন যেন অবাক হয়ে মনে মনে বলে 3000 বার্নিং ফ্লেমের এক অজানা মালিক রয়েছে, তাহলে এটার মাধ্যমে তো বোঝা যাচ্ছে 3000 বার্নিং ফ্লেমকে কেউ নিতেই পারবে না। আর এটা বলার কারণ হলো প্রত্যেকটা হ্যাভেনলি ফ্লেমের যে ওনার থাকে সেই ওনারের কাছ থেকে হ্যাভেনলি ফ্লেমকে নিয়ে নেওয়া একেবারেই প্রায় ইম্পসিবল। তখন জিয়া পটকে একটা জেটের বোতল বের করে এবং বলে কে বলেছে 3000 বার্নিং ফ্লেমকে নেওয়া একেবারেই অসম্ভব? কারণ আমি যদি এই ড্রাগন সেল তোমার উপর লাগিয়ে দিই তাহলেই তো অনেকটা কাজ সহজ হয়ে গেল। সাথে আমি আমাদের ক্ল্যান থেকে এনশিয়ান্ট ড্রাগন ব্লাড নিয়ে এসেছি একদম চুপচাপ চুরি করে। তখন জিয়া বলে তোমার হাত বাড়াও। তখন জিয়ান বলে তুমি চুরি করে কেন নিয়ে এসেছো? তারপর জিয়া ব্লাড এসেন্স জিয়ানের হাতের মধ্যে দিতে শুরু করে এবং সেটি হাতের মধ্যে যাওয়ার পর জিয়া বলে তুমি টেনশন করিও না, কারণ তাদের এত সাহস নেই যে আমাকে বিরক্ত করবে। এটি বলে জিয়া জিয়ানের হাতের সেই জায়গায় টাচ করে, যার ফলে জিয়ানের সেই হাতের জায়গায় একটা ড্রাগন সিল তৈরি হয়ে যায়। এটি দেখে তো জিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন পয়জন গার্ল বলে এটা ড্রাগন সিল, এর মাধ্যমে তুমি 3000 বার্নিং ফ্লেম কিনে নিতে পারবে। তখন জিয়া বলে না 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 এতটাও সহজ না এবং জিয়া সেই বোতলটাকে জিয়ানের কাছে দিয়ে দেয় এবং বলে ধরো এটি রাখো, তুমি যে কোনো একটা সুযোগ বের করে বাকি যে ব্লাড গুলো আছে সেগুলো ইউজ করবে। একটা কথা মনে রেখো এই ব্লাডটা অবশ্যই 3000 বার্নিং ফ্লেমের কপালে ইউজ করবে। যখন তুমি এই ব্লাড এসেন্স তার কপালে ইউজ করবে তখন এই 3000 বার্নিং ফ্লেমের মধ্যে যে লুকানো সিল আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো যখন বার্নিং ফ্লেমের এনার্জি অনেক কমে যাবে তখনই তুমি এই কাজটা করবে, তাহলে তোমার এই সাকসেস রেট অনেক বেড়ে যাবে। তখন জিয়ান সেটি স্পেসিফিক রিংয়ের মধ্যে রেখে বলে যদি আমি ফেল হই তাহলে কি হবে? তখন জিয়া বলে সেইটা হবে হলো যখন ড্রাগন সেল অ্যাক্টিভ হয়ে যাবে তখন পসিবিলিটি থাকতে পারে যদি তুমি ফেল করো তোমাকেই সে কন্ট্রোল করে নেবে। এর শুনে জিয়ান তার কপালে হাত দিয়ে দেয় এবং বলে এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। তখন পয়জন গার্ল ভাই বলে এই ফ্লেম নিতে গেলে যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু অনেক ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাচ্ছে, তাই জিয়ান আমি তোমাকে বলবো তুমি এই রিস্কটা নিও না। তখন জিয়া বলে এটা বলে আর কি হবে, কারণ এই রাস্তা ছাড়া 3000 বার্নিং ফ্লেমকে নেওয়ার আর কোনো রাস্তাই নেই। কিন্তু তুমি টেনশন নিও না, কারণ এখন যে তোমাকে এই ড্রাগন সিলটা দিয়েছি এটা আগের ড্রাগন সিলের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স এবং পাওয়ারফুল, যার ফলে তুমি যদি সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারো তাহলে তুমি অবশ্যই 3000 বার্নিং ফ্লেমকে নিয়ে নিতে পারবে। তখন জিয়ান বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, আর যেহেতু একটা চান্স আছে তাহলে আমি সেটি নিয়েই ছাড়বো। তখন জিয়ান পয়জন গার্লকে বলে তুমিও টেনশন করিও না, আর আমি জানি আমাকে কি করতে হবে। তারপর জিয়ান এগিয়ে আসে এবং এগিয়ে এসে বলে আমি এই সেন্টার প্ল্যানে আসার জন্য অনেক পথ এবং কষ্ট করে এসেছি, যার জন্য আমি কখনোই খালি হাতে ফিরে যেতে পারবো না। তারপরে আমরা 3000 বার্নিং ফ্লেমের একটা মেমোরি দেখতে পাই আর এরপরে এপিসোডটি শেষ হয়ে যায়।